আমরা একটু রিক্যাপ করি, সিমটম থেকে একটু আসি। যে স্ট্রোকের লক্ষণগুলো আমরা অবশ্য গতকাল কিছু কথা বলেছিলাম, আজকে আবার একটু রিক্যাপ করি। সেটা হলো যে স্ট্রোক করলে একটা অবশ অনুভূতি বা মনে হতে পারে যে একটা তার যে এক শরীরের একটা পার্ট, সেই পার্টটাকে সে প্রপারলি ফিল করতে পারবে না, ঠিক আছে? সেটা সাধারণত একটা সাইড নিয়ে হয়, শরীরের একটা যেখানে একটা সাইড, রাইট সাইড বাম লেফট সাইড, এটা একেবারে ফেস থেকে শুরু করে একেবারে লেফট পর্যন্ত ফিল হতে পারে, ঠিক আছে? সাডেন ভিশন প্রবলেম, স্পেশালি সাধারণত এটা চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে। এটা এক চোখে হতে পারে বা দুই চোখে হতে পারে, বা সে একটা জিনিসকে ডবল দেখতে পারে, ঠিক আছে? সাডেন লস অফ দ্য অ্যাবিলিটি টু স্পিক অর ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং স্পিচ, তার কথা বলার সক্ষমতা সে হারাতে পারে, অথবা তার কথা বুঝতে সমস্যা হতে পারে, ঠিক আছে? আপনি বলতেছেন একটা, সে রেসপন্স করতেছে আরেকটা। আপনি বললেন যে আপনার নাম কি, আমার বাড়ি কুমিল্লা, ঠিক আছে? আবার আপনি বলতেছেন যে আপনার নাম কি, খেয়েছেন, সে চুপচাপ কোনো রেসপন্স করতে, সে বুঝতে মানে বোঝার ক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে? সাডেন সিভিয়ার হেডেক, হঠাৎ করেই একটা প্রচন্ড মাথা ব্যথার একটা হিস্ট্রি থাকবে। সাডেন ডিজিনেস অ্যান্ড আনস্টেবিলিটি, হঠাৎ করেই মাথা ঘোরা বা একটা ভারসাম্যহীন একটা হাঁটা চলার একটা লক্ষণ এখানে দেখা যেতে পারে, ঠিক আছে? এখানে দেখেন যে লোবগুলোকে কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে আমরা বলছিলাম না লোব, এটা ফ্রন্টাল লোব, এটা অক্সিপিটাল, এটা টেম্পোরাল, এটা প্যারাইটাল, এখানে ক্লিয়ার করে দিচ্ছে। ফ্রন্টাল লোব এটুকু কভার করে, অক্সিপিটাল লোব এটুকু কভার করে, টেম্পোরাল লোব কানের কাছে থাকে, এটা এটুকু কভার করে, অ্যান্ড এটা হচ্ছে প্যারাইটাল লোব, ঠিক আছে? তো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা দেখেছিলাম যে স্ট্রোক ইউনিটে কি করে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা কিছু জানছিলাম, তাই না? ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কি হবে না হবে, হ্যাঁ আমরা কিছু বলছিলাম ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সম্বন্ধে, স্ট্রোক ইউনিটে কি হয় না হয়। হ্যাঁ, ডায়াগনস্টিক প্রসিডিউর একদম মানে প্রাইমারি স্টেজে কি তারা সাধারণত ডাক্তার, যারা বিশেষজ্ঞ ডাক্তার বা হসপিটাল ম্যানেজমেন্ট কোন বিষয়গুলোকে খেয়াল করে সেটা সম্বন্ধে এখানে আছে। আমরা বলছিলাম যে এই ছবিটায় যে এখানে আপনার এই যে ব্ল্যাক এরিয়াটা, এই আর্টারিটা দেখেন যে ব্ল্যাকিশ হয়ে গেছে না, ব্ল্যাক টাইপের, আর এই আর্টারিগুলো রেড, মানে ব্লাড সার্কুলেশন ঠিক আছে, এটা ব্লাড সার্কুলেশন ঠিক নাই, এটা বন্ধ হয়ে গেছে ব্লাড সার্কুলেশন, যার জন্য তার সাথে রিলেটেড যে এরিয়াটা আছে কালো হয়ে গেছে, ঠিক আছে? অক্সিজেন নাই। আপনার সিটি স্ক্যান করলেও এরকম কালো দেখা যায়। এই কালোটি দেখেই অনেক কিছু অনুমান করা যায় যে আসলে স্ট্রোকটা কোথায় হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা একরকম বলা যায় ডেড হয়ে গেছে। এটা আমরা বলেছিলাম যে এমআরআই টেস্টে অ্যাকচুয়ালি আপনার এটা বোঝা যাচ্ছে যে এখানে আপনি কালকে আসলে এখানে কথা হয়েছিল যে আর্টারির এমআরআই টেস্ট আছে, ম্যাগনেটিক রেজোন্যান্স আর্টেরিওগ্রাফি, আর্টারির যে সার্কুলেটরি প্রসেস ব্রেনে আছে সেটার একটা ছবি নেওয়া। সেই ছবিতে এখানে দেখা যাচ্ছে যে এই আর্টারিটা ব্লক হয়ে গেছে, এই আপনার এই জায়গা থেকে এবং পরবর্তী এরিয়াটা
ব্লুইশ হয়ে গেছে, নীল হয়ে গেছে, তাই না? অর্থাৎ এখানে সার্কুলেশন নাই, এবং এটা একটা মেজর স্ট্রোক বলা যায়। হ্যাঁ, যখন এই যে এই আগে ভাগে অর্থাৎ বেশ মানে যখন লার্জ আর্টারি ব্লক হয়ে যাবে না, বা লার্জ আর্টারি যখন বাস্ট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে, তখন স্ট্রোকগুলো ম্যাসিভ হয়। তখন দেখেন যে এটা কতটুকু জায়গা কভার করছে, বলা যায় ব্রেনের অর্ধেকটুকু কভার করে ফেলছে, তাই না? তার মানে ব্রেনের অর্ধেকটুকু তো নাই। এই সমস্ত রোগী অনেক ক্রিটিক্যাল হয়, ঠিক আছে? তাদের ডেভেলপমেন্ট অনেক টাফ হয়, সময় তো পরের বিষয়, হ্যাঁ কতটুকু কী হবে বা এটা একটা বড় ধরনের একটা কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, এবং তার বেশ অনেকগুলো জায়গা আরও একটু ঝুঁকির মধ্যে আছে, হলুদ হলুদ হয়ে আছে, দ্যাট মিনস এগুলো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, হ্যাঁ, তৈরি হয়ে আছে আর্টারির মধ্যে, এগুলো অপদ্রব্য জমা হয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে। আচ্ছা, তো যখন একজন স্ট্রোক রোগীর ট্রিটমেন্ট শুরু হবে, ফার্স্ট লেভেলেই তাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো যে তার যেন শ্বাস প্রশ্বাস ব্যবস্থা ভালো থাকে, তার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা যেন ভালো থাকে। দেন তার যে হার্টের ফাংশন যেন ঠিক থাকে, তার জন্য কার্ডিয়াক মনিটরিং বা এই জাতীয় ফ্যাসিলিটিস থাকতে হবে। একটা স্ট্রোক ইউনিটে সাধারণত বেড কম থাকে, 4টা বেড বা 4টা বেড একটা রুমের মধ্যেই 4টা বেড বা এরকম থাকে, 4টা বেড বা 6টা বেড রুম থাকে, খুব বেশি বেড থাকে না, সেখানে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে, হার্টের মনিটরিং থাকা, তারপরে এয়ারওয়ে সাপোর্ট থাকা, অনেক 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 বিষয় সেখানে ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। অবজারভেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিজ, যদি তার পানির ভারসাম্য এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক আছে কিনা, এই বিষয়গুলো এখানে খেয়াল করতে হবে। নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে কিনা, তারপরে ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক আছে কিনা, বা এগুলো মেজারমেন্ট রেগুলারলি একটা রুটিন চেক আপের মধ্যে রাখা, ব্লাড প্রেশার দেখা, পজিশন চেঞ্জ, রাইট 2 ঘন্টা পর পর পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া, 2 ঘন্টা পর পর। তারপর হচ্ছে আপনার তার যাতে কোনো বেড সোর না হয়, যাতে না হয়। তারপর মাসেল কন্ট্রাকচার যেন ডেভেলপ না করে। মাসেল কন্ট্রাকচার বলতে মাসেল শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে অসুবিধা আছে, জয়েন্টের রেঞ্জ কমে যাবে, তার মুভমেন্ট অনেক সমস্যা হবে, ইন ফিউচারে তার স্বাভাবিক লাইফ করতে অনেক প্রবলেম হবে। ফিজিওথেরাপিটা যত দ্রুত সম্ভব শুরু করা, এর আগে আমরা একটা জায়গায় দেখছিলাম কত 1 ঘন্টার মধ্যে শুরু করা, না? 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুরু করতে হবে। ইউরিনারি কেয়ার, তার প্রেশার ঠিক মতো পাস করছে কিনা খেয়াল করতে হবে, প্রেশার ব্লক হয়ে থাকলে প্রবলেম, কিডনির উপরে চাপ পড়বে, অসুবিধা হবে। কন্ট্রোল অফ ফিভার অ্যান্ড আর্লি ডায়াগনোসিস অফ ট্রিটমেন্ট অফ ইনফেকশন, জ্বরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনো ইনফেকশন থাকলে সেটা সমাধান করতে হবে। ইউজ অফ সিডেশন, যদি সে রোগী খুবই উত্তেজিত পরিস্থিতি তৈরি করে, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে সিডেশন দিতে হবে। এগুলো পরবর্তী বিষয়, এগুলো আমাদের জন্য জেনে রাখা ভালো, বাট মেজর কোনো কিছু না। স্ট্রোক হিস্ট্রি এখানে different models of stroke care. দেখেন, এখন থেকে 50 বছর আগে এই স্ট্রোকের স্পেশাল কেয়ার সম্বন্ধে চিন্তা ভাবনা হয়েছে, ঠিক আছে? সেটা আপনার নর্দার্ন আয়ারল্যান্ডে 1950-তে স্ট্রোক কেয়ার সম্বন্ধে একটা
Stroke care first studies of organization of stroke care come from London, Northern Ireland. 1950 stroke care সম্বন্ধে একটা চিন্তা ভাবনা হয় বা এই বিষয়ে তারা পদক্ষেপ নেয়। আচ্ছা, এবং স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট আলাদাভাবে ডেভেলপ করার একটা প্রয়োজনীয়তা তখন থেকেই আসলে ফিল হয়। ঠিক আছে, তারপর আপনার যে 1960-তে একটা স্ট্রোক রিহ্যাবিলিটেশন টিম ডেভেলপ হয়। তার মানে উন্নত বিশ্ব 1950 সালের পর থেকেই স্ট্রোক রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে ধারণ করে আসছে, আলাদাভাবে ইউনিট করা, তার ম্যানেজমেন্ট করা। আমাদের দেশে চালু হয়েছে বলা যেতে পারে এখন থেকে হয়তো বা মানে 2000 সালের পর থেকে, ঠিক আছে। 2000 আগে সেরকম মেজরলি হয়নি, হ্যাঁ, মানে স্পেশালি সেরকম কিছু হয়। তার মানে আমরা অলওয়েজ পৃথিবী মানে উন্নত বিশ্ব থেকে 50 বছর সব দিক থেকে পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখা যাচ্ছে স্ট্রোক ইউনিট কেয়ার কাম established as the first definition of stroke. The published stroke units are specified as the team the care of the stroke patient concerned about the special স্ট্রোক কেয়ার ইউনিটে তারা একটা টিম সাধারণত এখানে থাকে। সাধারণ টিমের মধ্যে আপনার বিশেষজ্ঞ ডাক্তার থাকে, ডিউটি ডাক্তার থাকে, ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রোক ইউনিট অ্যাকচুয়ালি সেখানে আপনার টিম থাকবে, যে টিমটা সেখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবসময় অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এখন দেখেন যে মাল্টিডিসিপ্লিনারি টিম অর্থাৎ যারা স্ট্রোকের ম্যানেজমেন্টের সাথে রিলেটেড থাকবে, সেখানে আপনার মেডিকেল, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং সোশ্যাল ওয়ার্ক স্টাফ। এই হচ্ছে স্ট্রোক ম্যানেজমেন্ট বা স্ট্রোক কেয়ার ইউনিটের স্টাফ অ্যারেঞ্জমেন্ট আর কি। ঠিক আছে, মেডিকেল তো আমরা বুঝতেছি যারা ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য মেডিকেল, নার্সিং তাকে সার্বক্ষণিক একটা দেখভাল করার জন্য, নার্সিং করার জন্য, ফিজিওথেরাপি যাতে ফিজিক্যাল লসটা আস্তে আস্তে রিকভার করতে পারে সেজন্য ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপিও তার এক ধরনের তার যে ফাংশনাল প্রবলেম থাকে, খেতে পারে না, ধরতে পারে না, এই যে প্রবলেমগুলো, এই বিষয়গুলো তারা দেখভাল করে। স্পিচ থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি যাতে করে তার যদি স্পিচে ট্রাবল থাকে সেটা ডেভেলপ করার চেষ্টা তারা করবে। সোশ্যাল ওয়ার্ক স্টাফ অ্যাকচুয়ালি এটা তার সেই রোগীর সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী তারা কাজ করবে, অর্থাৎ তাকে সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে বা সামাজিকভাবে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সোশ্যাল ওয়ার্ক স্টাফরা এখানে রোল প্লে করবে। এছাড়া আরও কিছু থাকতে পারে, যেমন ডায়েটিশিয়ানস, নিউরোলজিস্ট, অপথলমোলজিস্ট, আচ্ছা, তারপরে নিউরোসাইকোলজিস্ট এবং অডিওলজিস্ট, এরাও এই টিমের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, ডায়েটিশিয়ান যারা যেমন বুঝতে পারছি যারা খাওয়া দাওয়া নিয়ে কাজ করবে, নিউরোলজিস্ট তার ব্রেইনের ড্যামেজের রিকভারি সম্বন্ধে তারা চিন্তা ভাবনা করবে। অপথলমোলজিস্ট অনেক সময় চোখে প্রবলেম হয়, আমরা দেখেছি যে ডবল ভিশন দেখে বা চোখে কম দেখে না, সমস্যা দেখা দেয় অনেক সময় স্ট্রোকের ফল, তারা এগুলো খেয়াল করবে। আচ্ছা, কাপলাইন্স, ওকে, নিউরোসাইকোলজিস্টরা এদের সাধারণত মানসিক সমস্যা তৈরি হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্ট্রোক রোগীদের, তারা এই বিষয়টা দেখভাল করবে। এবং অডিওলজিস্ট, অনেক সময় এ ধরনের রোগীদের শুনতে সমস্যা হয়, কানে শ্রবণের প্রবলেম হয়, এগুলো যাতে করে সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করবে। এই যে টোটাল যে ব্যাপারটা আসলে স্ট্রোক ইউনিটের এই একটা টিম
সেখানে এটাও থাকতে পারে অবশ্যই এগুলো থাকে থাকে। আমাদের দেশে তো নাই। হয়তো বা থাকে, সব জায়গায় থাকে না, সব জায়গায় আমরা এটা পাবো না। ইউনিট থাকে সেটার মধ্যে থাকতে পারে। এই স্ট্রাকচার আমরা বাংলাদেশে কোথাও পাবো না। এই ফুল ফেজ স্ট্রাকচার, মানে ফুল ফেজ স্ট্রাকচার আমরা বাংলাদেশে পাবো না। বাট উন্নত বিশ্বে ডেফিনেটলি আছে, কারণ যেহেতু তারাই মডেল ক্রিয়েট করছে, তো সেখানে অবশ্যই আছে। আচ্ছা, গ্রুপ অফ ডেভেলপ, এগুলো স্ট্রোক ইউনিট সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, থ্রম্বাস থেকে এম্বোলাস, থ্রম্বাস আর এম্বোলাস। এই যে এখানে দেখেন যে থ্রম্বাস ফর্ম করছে, এখানে দেখেন একটা রক্তনালী, এই যে এখানে একটা রক্তনালীকে তার এখানে দুই ভাগ হয়ে গেল, কিন্তু রক্তনালী যেখানে ঠিক দুই ভাগ হচ্ছে সেখানে থ্রম্বাস ফর্ম করছে। থ্রম্বাস বলতে রক্তর একটা পিণ্ড তৈরি হয়ে গেছে এখানে, ঠিক আছে? রক্তের একটা পিণ্ড তৈরি হয়ে গেছে, বিভিন্ন অপদ্রব্য জমে জমে রক্তের একটা পিণ্ড তৈরি হয়ে গেছে। সেই পিণ্ড থেকে কি হয়েছে, একটা পোর্শন দেখেন যে আলাদা হয়ে গেল। হ্যাঁ, রক্ত তো চলাফেরা করতেছে, তাই না? রক্ত তো তার ফোর্স নিয়ে চলাফেরা করতেছে, সেই ফোর্সের প্রেসারে এই যে টোটাল যে রক্ত দোলা ছিল সেখান থেকে কিছু অংশ আলাদা হয়ে গেল। হ্যাঁ, আলাদা হয়ে কি হলো, সেদিক দিয়ে একটা লাইন মধ্যে ঢুকে গেলো। ঢুকে গিয়ে কি হলো, ও যতদূর যাওয়া সম্ভব যাবে, যেখানে যেতে পারবে না সেখানে আটকাই যাবে, ঠিক আছে? এই যে স্ট্রোক হয়ে গেল, ঠিক আছে? স্ট্রোক হয়ে গেল, তারপরে পরবর্তী বিষয়গুলো যেটা আমরা আলোচনা করলাম, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, স্ট্রোক কেয়ার ইউনিট, স্টাফিং, সার্ভিস, এই বিষয়গুলো শুরু হয়ে যাবে। তো স্ট্রোক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সেখানে যে আপনার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের অনেক কিছুই থাকে, ব্রিদিং ফ্যাসিলিটিস, কার্ডিয়াক মনিটরিং, তারপরে ইলেকট্রোলাইটের বিষয়গুলো, এই যে ভাইটাল ম্যাটারগুলো সেখানে এগুলোর একটা ফুল একটা অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকে, ঠিক আছে? ওকে, ফাইন। এগুলো আমাদের অত ডিপলি না জানলে চলবে, সমস্যা নেই। আগের কথাগুলো চলছে এখানে। মানে একটা তো ইউনিট আছে হচ্ছে কি আপনার কিভাবে স্ট্রোক ইউনিটটা তৈরি করে, আর এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন স্ট্রোক ইউনিট, মানে তাকে রেখে যে এইটা করতে হবে সেটা ট্রিটমেন্টটা। রিহ্যাবিলিটেশন শুরু হয়নি, হ্যাঁ শুরু হবে, রিহ্যাবিলিটেশন শুরু হবে। মোবাইল স্ট্রোক কেস nursing staff okay, care patients housed in a variety of non-specialized wards, those variety of non-therapeutic Landmarks in the history of stroke unit care, যে stroke unit care এর সম্বন্ধে এখানে বলা হয়েছে। stroke unit care কিভাবে ডেভেলপ হলো 1950 সালে রিপোর্ট অফ অর্গানাইজড স্ট্রোক কেয়ার, হ্যাঁ, একটা সুসংহত বা সুসংগঠিত একটা স্ট্রোক কেয়ার সম্বন্ধে প্রথম একটা ধারণা দেওয়া হয় 1950 সালে। তারপরে চলে গেছে 12 বছর, হ্যাঁ, কনসেপ্টটা ধারণা দেওয়া হয়। তারপরে 12 সালে গিয়ে এই বিষয়টা আপনার রিসার্চ পেপার পাবলিশ হয়, ঠিক আছে? ফার্স্ট পাবলিশড আরসিটি সিস্টেম অফ স্ট্রোক রিহ্যাবিলিটেশন। আচ্ছা, স্ট্রোক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট 70 সালে গিয়ে আপনার স্ট্রোক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বিষয়ে চিন্তা ভাবনা হয়। আর্লি ডিফিনিশন অ্যান্ড ডিসক্রিপশন অফ স্ট্রোক ইউনিট
70 সালে গিয়ে স্ট্রোক ইউনিট সম্বন্ধে একটা মানে এইগুলোর বিষয়ে আর জোরালো পদক্ষেপ নিয়ে শুরু হয়। 80 সালে গিয়ে চার্জশিট স্ট্রোক ইউনিট শোজ অনলি শর্ট টার্ম বেনিফিট। আচ্ছা আচ্ছা, তাহলে 1980 সালে গিয়ে 300 পেশেন্টের একটা ট্রায়াল দেওয়া হয়, এটা নিয়ে একটা স্টাডি করা হয়, সেখানে দেখা গেল যে তারা এখান থেকে বেনিফিট পায়। ঠিক আছে। 85 সাল ওকে কিং ফার্মস কনফারেন্সেস ওকে স্ট্রোক সার্ভিসেস স্মল সিস্টেমেটিক রিভিউ সার্ভিস প্রথম বেনিফিটস অফ স্ট্রোক কেয়ার ইউনিট আর সিটি ফাইন সিস্টেমেটিক রিভিউ। যাই হোক, আসলে Pan European consensus meeting reports organized to care unit as an updated systematic review of RCT shows reduction in dependency. আচ্ছা, ওকে, reduction in dependency. আচ্ছা, যাক, তার লাস্টে গিয়ে আমরা দেখা যাচ্ছে 1997 সালে 1950 সালে এটা নিয়ে একটা ইনিশিয়াল থিঙ্কিং শুরু হয় এবং সেটা একটা পূর্ণাঙ্গতা বলা যায় লাভ করে 97 সালের দিকে। ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে, জানলে ভালো, জানলে ডেফিনেটলি ভালো। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আসলে তাদের কাজটা কি, তাদের আসলে এখানে অবজেক্টিভটা কি, ঠিক আছে, কী অবজেক্টিভ নিয়ে তারা কাজ করে। তারপরে ইমিডিয়েট কেয়ার স্ট্রোক ইউনিট, তারা কী অবজেক্টিভ নিয়ে কাজ করে, মানে ইন্টেনসিভের পরেই তারা রোগীকে এখানে রেফার করে দেয়। ইন্টারমিডিয়েট কেয়ার স্ট্রোক ইউনিট, এখানে তাদের অবজেক্টিভ কী, তারা এখানে কী করবে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা হসপিটাল যারা ডাক্তার নার্স এদেরই মানে রোলটা এখানে বেশি আর কি। ঠিক আছে। তারপরে স্ট্রোক টিমস এবং অ্যাট্রাকশন মিডিয়াম স্টেট, সব কিছুরই উদ্দেশ্য হলো যে রুগী যেন হাসপাতালে খুব লম্বা সময় না থাকতে হয়, তার জটিলতা যত দ্রুত কমানো যায় এবং তাকে যত দ্রুত হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যায় এবং যত দ্রুত সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। হ্যাঁ, কিন্তু এটা দিচ্ছে গোল আর কি। স্ট্রোক কেয়ার ইউনিট বা স্ট্রোক ম্যানেজমেন্টের আপনার এটাই হচ্ছে গোল। এখানে আপনি যেটা কথাগুলো আমরা বললাম সেগুলো এখানে বলা, যে স্ট্রোক ইউনিট এবং নিউরোলজি ওয়ার্ড আসলে আমাদের উদ্দেশ্যটা এখানে কি, রিডাকশন ইন মর্টালিটি অ্যাট 3, 6 and 12 months, রিডাকশন ইন মর্টালিটি, হ্যাঁ, মৃত্যুহার কমানো। ঠিক আছে। আর শর্ট লেন্থ অফ স্টে, হাসপাতালে যাতে অল্প দিন তাকে স্টে করতে হয়। রিডাকশন ইন মিডিয়াম স্টে, আচ্ছা, হসপিটালাইজেশন, সোজা কথা যে টাইম কমানোর জন্য যাতে হাসপাতালে একটু বেশি দিন স্টে না করতে হয়, তার খরচ যাতে কমে, হাসপাতালে যতদিন থাকবে তার খরচ একটু বাড়বে। রিডাকশন ইন কমপ্লিকেশনস, তার জটিলতা কমানো, জটিলতার মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে আপনার জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, মাসল শক্ত হয়ে যেতে পারে, ঘা হতে পারে, এই জটিলতাগুলো কমিয়ে আনা। বেটার ফাংশন স্ট্যাটাস অ্যাট ডিসচার্জ, যখন তাকে ছেড়ে দেওয়া হবে, ডিসচার্জ দেওয়া হবে, তার জন্য একটা ভালো, একটা সন্তোষজনক একটা অবস্থা থাকে। রিডাকশন ইন লং স্টে হসপিটালাইজেশন, দীর্ঘমেয়াদী হসপিটালাইজেশনে স্টেকে রিডাকশন করা, কমানো। রিডাকশন ইন হেলথ কস্ট, যেটা হলো কস্ট কমানো। কনসিস্টেন্ট বেনিফিটস উইথ এসপেক্ট ফাংশন, আচ্ছা আচ্ছা, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটা চেষ্টা চালানো। হাই রেটস অফ অ্যাডারেন্স টু কি প্রসেস, আচ্ছা, রিসার্চের এখন কথাবার্তা, রিসার্চের যা রেজাল্টগুলো আছে সেটা নিয়ে কথাবার্তা। এগুলো অ্যাকচুয়ালি যারা নিউরোলজিস্ট না, এটা তাদের বেশি জানার প্রয়োজন। হ্যাঁ, 6টা বেডের স্ট্রোকের জন্য আপনার কি কি থাকবে? আসলে তো এটা আমাদের দরকার নেই, আছে কি?
আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, এখানে এগুলো আমাদের প্রয়োজন নেই। 6টা বেডের জন্য একজন নিউরোলজিস্ট থাকবে, প্রতি 6টা বেডের জন্য আচ্ছা, একজন ইন্টার্নিস্ট থাকবে, একটা neurologist মানে মেডিকেল অফিসার, একজন নিউরো রেডিওলজিস্ট, তারপরে অ্যাভেলেবেল হয় নিডেড যখন প্রয়োজন হয় নিউরো রেডিওলজিস্টও যারা এমআরআই করে বা সিটি স্ক্যান করে তাদের বোঝানো হচ্ছে। 10 জন করে নার্স থাকে। এটা কি কখনো আমাদের কখনো সম্ভব আমাদের দেশে? না, পুরো একটা 6টা বেডের জন্য 10 জন নার্স। 2 জন নার্স থাকে। রিহ্যাবিলিটেশন প্রসেসে আপনার এগুলো থাকবে, ফিজিক্যাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সোশ্যাল কেয়ার ওয়ার্কার। অর্থাৎ এই যে বিষয়গুলো অ্যাকচুয়ালি এখানে কিন্তু সব ডিজাইন করে দেওয়া, ঠিক আছে? এখানে থাকবে এগুলো, হ্যাঁ, এই যে সোশ্যাল ওয়ার্কার এবং সেক্রেটারি এগুলো থাকবে। কালার ডক্টর আছে, ফাইন, কম্পিউটার টোমোগ্রাফি মনিটরিং, ইসিজি, ল্যাবরেটরি, সেরেব্রাল এনজিওগ্রাফি, হ্যাঁ, এইগুলো সবই এই 6টা বেডের সাথে রিলেটেড এগুলো। তার মানে কত একটা মানে বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এখানে দেখা যায় না এগুলো। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বুঝতে হবে। দেখেন, একজন রোগী যদি ওখানে স্ট্রোক করে, অ্যাকচুয়ালি তখন দেখেন যে পেশেন্ট একটা বড় অংশ, ডক্টরের রোল দেখেন, নার্সের রোল দেখেন, কিন্তু আপনি বাকিটা দেখেন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, রিলেটিভ, এদের রোল দেখেন। ম্যাক্সিমাম রোলটাই কিন্তু এই যে এদের ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং তাদের রিলেটিভ বলতে তার কেয়ার যারা, এদেরই রোল বেশি। ডাক্তার কি করবে? এটা ক্রিটিক্যাল সিচুয়েশনটা যাতে লাইফটাকে সেভ করার চেষ্টা করবে। নার্সরা নার্সিং দিয়ে যাতে তার জটিলতা কমে বা ইমার্জেন্সি ক্রাইসিস যাতে কমে সেই বিষয়ে তাকে হেল্প করবে। বাকি যে বিষয়টা তাকে আবার যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার যে সংগ্রাম ও প্রক্রিয়া, সেখানে এদের ইনভলভমেন্ট অনেক বেশি। রিলেটিভ আর হচ্ছে কি ফিজিক্যাল হিউজ ইনভলভমেন্ট, হ্যাঁ। এখানে ডক্টর, পেশেন্ট, এখানে নার্স, ফিজিক্যাল থেরাপি, রিলেটিভ, নিজের উপর অনেক কিছু ডিপেন্ড রিলেটিভ, হ্যাঁ, অবশ্যই। একটা স্ট্রোক কেয়ার ইউনিট আপনি দেখেন, এটা একটা বিদেশি একটা স্ট্রোক কেয়ার ইউনিট। সুন্দর। এগুলো ওয়েস্টার্ন বা আমেরিকান যাই কিছু একটা হবে। এটা হচ্ছে স্ট্রোক কেয়ার ইউনিট। এগুলো রিসার্চ বেসড কথাবার্তা লাগবে না আমাদের। ফলোইং এক্সামিনেশনস, স্ট্যান্ডার্ড বেসিস, ফাইন। আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এখন আপনি দেখেন যে এটার একটা ডিজাইন করছে, ঠিক আছে? এটা আমাদের জানা দরকার আছে। এগুলো যখন ম্যানেজমেন্ট রিলেটেড এগুলো জানা দরকার আছে, ঠিক আছে? এখানে দেখেন যে স্ট্রোক করার পরে হসপিটাল অ্যাডমিশন হলো, হসপিটাল তাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল, তাকে তারপরে নিউরোলজি ওয়ার্ডে ট্রান্সফার করলো, নিউরোলজি তাকে স্ট্রোক ইউনিটে ট্রান্সফার করলো, নিউরোলজি ডিপার্টমেন্টে রেফার করলো। ডিপার্টমেন্ট থেকে স্ট্রোক ইউনিট আছে, স্ট্রোক ইউনিট, কারণ নার্ভার ওষুধ একটা নেই, আরও আছে, হ্যাঁ, অনেক আছে, কিন্তু সেক্ষেত্রে স্ট্রোক ইউনিট আলাদাভাবে ডেভেলপ করা হয়। স্ট্রোক ইউনিটে তারা নিয়ে গেলো, স্ট্রোক ইউনিটে কয়দিন থাকলো? 2 থেকে 5 দিন, ঠিক আছে? এই 2 থেকে 5 দিন তাকে তার যে ইমার্জেন্সি যে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে ওইটাকে ট্যাকেল দেবে তারা, এবং তারপরে তাকে নিউরোলজি ওয়ার্ডে ট্রান্সফার করে দিল, এবং সেখান থেকে পুনর্বাসন শুরু হয়ে গেল, ঠিক আছে? পুনর্বাসন রিহ্যাবিলিটেশন শুরু হয়ে গেল। তারপরে নার্সিং হোম, হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে কোনো একটা নার্সিং হোম যেখানে সে আসলে নার্সিংয়ের অ্যাক্টিভিটিগুলো চলবে বা তার সুস্থ হওয়ার কার্যক্রম চলবে তেমন জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হলো। এবং আবার দেখা যাচ্ছে যে এই নিউরোলজি ওয়ার্ড থেকে রিহ্যাবিলিটেশন আসতে পারে, আবার এই স্ট্রোক ইউনিট থেকে অনেকে আবার বাড়িতে চলে যেতে পারে, ঠিক আছে? বাড়িতে গিয়ে নার্সিং চলতে পারে।
বাড়ি থেকে নার্সিং করতে পারে, আবার আবার বাড়ি থেকে তারা আবার কি করতে পারে, নিউরোলজি আউট পেশেন্ট হিসেবে আসতে পারে, মানে নিউরোলজি ডিপার্টমেন্টে যে মানে বহির্বিভাগ থাকে না, বাসা থেকে তারা সেখানে গিয়ে সার্ভিস নিতে পারে, অথবা সেখানে ফ্যামিলি ডক্টর যে থাকে বাসা থেকেই তারা ফ্যামিলি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এটা একটা টোটাল যে একটা মানে সেট আপ, এটা জানা প্রয়োজন আছে। আমার তো টাইম হয়ে গেছে না, কালকে একটু সময় মতো করতে পারবো বেশি, কালকে আমার ছুটি আছে। কালকে আমরা রিহ্যাবিলিটেশন চলে যাব, এখানে জানা আমাদের কিছু নাই। তাহলে কালকে থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন কালকে চলে যাবো। কালকে আমার ছুটি আছে তো, কালকে ছুটি? হ্যাঁ, মহাত্মা গান্ধীর ও আচ্ছা, ইন্ডিয়ান হলিডে। হ্যাঁ, আচ্ছা, মানে আমি কি 9টায় শুরু করবেন আপনি? 9টার দিকে 9টায় যখন আসবো তার 8:30 হয়, আর প্রবলেম নেই, আপনাকে তাদেরকে ফোন দিতে হবে। ওই ওরা স্কুলে ঢুকাই দিয়ে আমি আসছি। শর্ট ইনফেকশনস টাইম ফিভার সেকেন্ডারি কমপ্লিকেশন, এগুলো একটা আপনার গোল আর কি। এই যে আপনার স্ট্রোক ইউনিটের যে আপনার যে স্ট্রোক ইউনিট চালু করা বা স্ট্রোক ইউনিট আলাদাভাবে ডেভেলপ করলে কি তার আউটটা পেয়েছে সেখানে এখানে হ্যাঁ সেই বিষয় সম্বন্ধে এখানে বলছে। বেটার রেজাল্ট ফ্রম থেরাপি অ্যাজ কম্পেয়ার টু স্টে ইন এ নর্মাল ওয়ার্ড। যদি স্ট্রোক ইউনিটে থাকে তারা ভালো ফল পায় যদি নর্মাল ওয়ার্ডে থাকার রোগী আছে। শর্ট ইন পেশেন্টস টাইম ইন হসপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন ট্যাবলেট হাসপাতালে কম দিন থাকতে পারে। ফিওর সেকেন্ডারি কমপ্লিকেশন, সেকেন্ডারি যে কমপ্লিকেশনগুলো হয় সেখানে খুবই কম, মানে একটা পার্সেন্টেজ কম। এই ডিক্রিজ ইন বোথ শর্ট টার্ম অ্যান্ড ওয়ান ডে এয়ার মর্টালিটি, এবং তার যে মৃত্যু হয়, রোগীদের যে মৃত্যু হয় সেটাও কমে আসে। দ্যাট মিনস একটা স্ট্রোক ইউনিটের ইম্পর্টেন্স এখানে অনেক অনেক বেশি। অ্যাডভাইস ফ্রম প্রিভেন্টিং, চলে যাবো তাই তো?